অনেক বছর আগে সুবর্ণপুর নামে একটি রাজ্য ছিল। রাজ্যটি ছিল ধনী, সুসজ্জিত আর সুশৃঙ্খল। কিন্তু এই রাজ্যের রাজা ছিলেন খুবই কঠোর। তার নাম ছিল রাজা বিরাট সিং। তিনি আইন মানতেন কঠোরভাবে, কিন্তু তিনি কখনো প্রজাদের অবস্থা বোঝার চেষ্টা করতেন না। একদিন রাজসভায় রাজা কঠোরভাবে তার বিচার শোনাচ্ছে। আইন মানতেই হবে, যার জমি বকেয়া তাকে কারাগারে পাঠাও। মন্ত্রী, এই খবর খুব তাড়াতাড়ি প্রজাদেরকে শুনিয়ে দাও। হুজুর, এই বছর খরা পড়েছে, কিছুই ফলাতে পারিনি। সব মাঠ ঘাট শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরে খাবার মতো দানা করিও নেই। কর কথা থেকে দেবো? আমি অত শত কিছু জানি না। কর না দিতে পারলে তাদেরকে কারাগারে বন্ধ হতে হবে। রাজ্যের এক প্রান্তে ছিল এক গরিব কৃষক, হরিদাস। সে খুব সৎ আর পরিশ্রমী ছিল। তার একটা ছোট্ট মেয়ে ছিল, রূপা। তারা খুব কষ্ট করে দিন কাটাত। বাবা, ঘরে খাবার দানা করিও নেই। চাল ডাল সব ফুরিয়ে গেছে। কি করব আমরা এবার? হ্যাঁ রে মা, জানি আমি। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। এবছর খরা পড়ার জন্য চাষও ভালো হয়নি। তুই বস, আমি দেখি, মাঠের দিকে যাই। খালি খেতে হরিদাস কাজ করছে। রূপা তাকে পানির কলস নিয়ে আসছে। বাবা, উঠে আসো। দেখো, আমি তোমার জন্য জল নিয়ে এসেছি। হ্যাঁ রে মা, যায়। সকাল থেকে অনেক কাজ করেছো, বসো তো একটু, জল খাও, তারপর আমরা বাড়ি যাব। তোমাকে আজ আর কাজ করতে হবে না। না রে মা, না কাজ করলে খাবো কি? একেই তো খরা পড়েছে। মাঠ ঘাট সব শুকনো হয়ে পড়ে আছে। কি যে আছে কপালে কে জানে। তাহলে কি এইভাবেই সারা জীবন আমরা কাটাবো? না রে, দেখিস, একদিন সব ঠিক হবে মা। শুধু মন খারাপ করিস না। চল বাড়ি যাই, খাবারের জোগাড় করতে হবে। কর আদায়ের আদেশ। প্রাসাদে সভা বসেছে। মন্ত্রী, প্রজাদের খবর কি আছে তোমার কাছে? সবাই ঠিকঠাক কর দিচ্ছে তো? হুজুর, গরিব প্রজারা কর দিতে পারছে না। আগে আপনিই বলেন, কি করব আমরা? আমি এত সব কিছু জানি না। তুমি সেনাপতিকে নিয়ে আজই গ্রামে যাও। সবাইকে বলো, 7 দিনের মধ্যে কর না দিলে জমি বাজেয়াপ্ত হবে। ঠিক আছে মহারাজ, সেনাপতি কই নিয়ে আমি আজই গ্রামে যাচ্ছি। শোনো শোনো শোনো, সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে মহারাজের আদেশ অনুসারে 7 দিনের মধ্যে যদি কোনো গ্রামবাসী ঠিকঠাক তার কর না দিতে পারে, তাহলে তার জমি বাজেয়াপ্ত করা হবে। তাই যে যার করো সময় মতো রাজমহলে যেন পৌঁছে দেই, না হলে সেই ব্যক্তির উপযুক্ত শাস্তি হিসাবে কারাগারে বন্দীও হতে পারে। এই খবর শুনে গরিবরা আতঙ্কিত হয়ে পড়ে। হরিদাসও ভয় পায়। কিরে হরিদাস, মহারাজের এই কঠোর সিদ্ধান্ত মন্ত্রীমশাই যেভাবে বলে গেলেন, আমার তো খুব ভয় করছে। একেই এবছর চাষের যা অবস্থা, কিভাবে 7 দিনের মধ্যে কর জমা করব, জানি না কি আছে কপালে। হ্যাঁ ভাই, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। এভাবে তো হাতে হাত রেখে বসে থাকলে চলবে না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বরং বাড়ি যাই, মেয়েটা একা আছে। হরিদাস গ্রামে সবাইকে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরে আসে। বাবা, ও বাবা, কি গো, কি হয়েছে বাবা? তুমি এই অবেলায় শুয়ে আছো, শরীর খারাপ নাকি? না রে মা, আজ গ্রামে মন্ত্রীমশাই এসেছিলেন। বললেন 7 দিনের মধ্যে কর না দিতে পারলে জমি বকেয়া করবে। তাই আমি ভাবছি, তোকে তোর পিসির কাছে রেখে আমি শহরে চলে যাব। ওখানে কিছু না কিছু কাজ তো পাবই।
বোন, আজ মন্ত্রী মশাইয়ের সব কথা শুনলি তো? তাই আমি ভাবছি ছোটকে তোদের কাছে রেখে আমি শহরে চলে যাব। ওর একটু খেয়াল রাখিস। ওখানে কিছু না কিছু কাজ করে। রাজামশাইয়ের কর শোধ করব। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, নিশ্চিন্তে শহরে যাও, আমরা ছোটর খেয়াল রাখব। মা রে, চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ঘুরে আসব। এই বলে হরিদাস তার ছোট্ট মেয়েকে তার পিসির কাছে রেখে সে রওনা দিল শহরের দিকে। জঙ্গল নদী পেরিয়ে হরিদাস যাচ্ছে শহরে। সে তার মেয়েকে কথা দিয়েছে কাজ করে রাজামশাইয়ের ঋণ শোধ করবে, তার মেয়ের মুখে হাসি ফোটাবে। হাঁটতে হাঁটতে হরিদাস পৌঁছে গেল শহরে। সে দেখল একটা দোকানে দুজন লোক আড্ডা দিচ্ছে। বলছি দাদা, আমার নাম হরিদাস। আমি গ্রাম থেকে শহরে এসেছি কিছু কাজের আশায়। তোমাদের কাছে কিছু কাজ পাওয়া যাবে? কাজ তো আছে ভাই, কিন্তু তুমি কি পারবে? পাথর ফাটাতে হবে। তুমি কি এই কাজ করবে? হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। যা বলবে আমি সব করব। আমার শুধু কাজ লাগবে। তাহলে তুমি কাল সকালে ওই জঙ্গলের পাশে একটা খাদান আছে, চলে এসো, কেমন? হরিদাস নতুন কাজ পেয়ে খুব খুশি হল। সে তার কথা অনুযায়ী সকাল সকাল খাদানে পাথর ফাটানোর কাজে লেগে গেল। দিনের পর দিন, রাতের পর রাত সে পরিশ্রম করছে, তার মেয়ের মুখে হাসি ফোটাবে। আচ্ছা হরিদা, তুমি এত পরিশ্রম করো কেন? আর বল না ভাই, আমাদের গ্রামে কিছুদিন আগে খরা পড়েছিল। তাই আমরা গ্রামবাসীরা মহারাজকে কর দিতে না পারায় মহারাজের আদেশ, যদি 7 দিনের মধ্যে কর না দিতে পারি তাহলে সে সব জমি বকেয়া করবে। আমার বাড়িতে শুধু আমি আর আমার একটা ছোট্ট মেয়ে থাকে, তাই তাকে আমি তার পিসির কাছে রেখে শহরে এসেছি। এখানে কাজ করে মহারাজের সমস্ত ঋণ শোধ করে আমি আমার মেয়ের মুখে হাসি দেখতে চাই। এই বলে হরিদাস আবার নিজের কাজে লেগে পড়ল। এই দিকে হরিদাস মন দিয়ে কাজ করছে, আর সেই দিকে গ্রামের রাজমহলে বড় বিপদ। হঠাৎ একদিন রাজমহলের মহাবিপদ নেমে আসে। রাজমহলের সবা খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। জানা গেছে রাজমহলের কুয়োর জল বিষাক্ত হয়ে পড়েছে। রাজমহলের সকল সদস্য চিন্তায় পড়ে গেছে। কিভাবে কুয়োর জল বিষাক্ত হলো? কে এই কাজ করল? কিছুই বোঝা যাচ্ছিল না। রাজমহলের কুয়োর জল বিষাক্ত হওয়ার কারণে জল তৃষ্ণায় রাজমহলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাজমহলের রানীমা ও রাজার সুকন্যা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, এই সমস্যার থেকে বাঁচার উপায় কি আছে? রাজমহলের সবাই তো অসুস্থ হয়ে পড়ছে, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। উপায়ে আছে মহারাজ। আমাদের গ্রামে একটা কুয়ো আছে। গ্রামবাসীদের বলে ওই কুয়ো থেকে বিশুদ্ধ জল রানীমা ও আপনার কন্যাকে খাওয়াতে হবে, তাহলে আবার ওরা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে মন্ত্রী, তুমি এখনই গ্রামে গিয়ে ওই বিশুদ্ধ জলের ব্যবস্থা করো। অজ্ঞে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। আমি এক্ষুনি গ্রামে গিয়ে প্রজাদের বলে ওই বিশুদ্ধ জলের ব্যবস্থা করছি। হরিদা, হরিদা, ও হরিদা! কি হলো ভাই, তুমি এরকম ছুটছো কেন? আরে, তোমার গ্রামে মহা বিপদ। তোমাদের গ্রামের জল বিষাক্ত হয়ে গেছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে। তুমি তাড়াতাড়ি গ্রামে যাও। একথা শুনে হরিদাস তাড়াতাড়ি তার গ্রামের দিকে রওনা দিল। শোনো, রাজমহলে মহাবিপদ। রাজমহলের কুয়োর জল কোনো কারণে বিষাক্ত হয়ে পড়েছে। ওখানে রানীমা ও রাজামশাইয়ের সুকন্যা তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে। আমাদের এই গ্রামে কুয়োর জল শুদ্ধ আছে, তাই রাজামশাইয়ের আদেশ, তোমরা কেউ একজন জল নিয়ে আমার সাথে রাজমহলে চলো। কি রাজপ্রাসাদে? ওরে বাপরে বাপ! মন্ত্রী মশাই, আমরা একই গরিব নিচু জাত। আমাদের হাতের জল রাজামশাইকে দিলে যদি সেই জল খেয়ে রানীমা সুস্থ না হয়, তাহলে রাজামশাই তো আমাদের আস্ত রকুবে না। একথা শুনে হরিদাস সাহস করে এগিয়ে গেল। আমি যাব রাজমহলে জল নিয়ে, আমাকে নিয়ে চলো। যদি সত্যি সত্যি আমাদের গ্রামের জল খেয়ে রানীমা সুস্থ হয়, তাহলে এর চেয়ে বড় আর কি আছে? তুমি যাবে? চলো চলো। এই বলে হরিদাস চলে গেল রাজমহলে জল নিয়ে।
কি হলো? মন্ত্রী সেই কখন গ্রামে গেছে জল আনতে, এখনো তো ফিরল না। মহারাজ, এর নাম হরিদাস। এই নিন গ্রামের বিশুদ্ধ কুয়োর জল। এনেছো? জল এনেছো মন্ত্রী? চলো চলো, তাড়াতাড়ি চলো। রানী, ও রানী, দেখো গ্রামের কুয়ো থেকে জল নিয়ে এসেছি। হরিদাস এইভাবে রাজবাড়ির সকলকে জল খাইয়ে তাদের প্রাণ বাঁচালো। রাজামশাই তার ভুল বুঝতে পারলেন। হরিদাস, তুমি গরিব, কিন্তু আজ আমাদের সকলের প্রাণ বাঁচালে। আমি তো কখনো তোমাদের কষ্ট বুঝিনি, সব সময় নিজের জোর তোমাদের উপর কাটিয়েছি। চাও, কি চাও তুমি? তুমি আজ যা চাইবে আমি তোমায় তাই দেব। মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। একটা রাজার যেমন প্রজাদের রক্ষা করা কর্তব্য, তেমনি প্রজারও কর্তব্য রাজমহলে কোনো বিপদ এলে রক্ষা করা। তাই আমার কিছু লাগবে না মহারাজ। আমরা শুধু একটু সহানুভূতি চাই হুজুর, আর কিছু নয়। বাহ, তুমি গরিব কিন্তু তোমার মন খুব বড়। যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয় আমাকে বলো, আমি সব সময় তোমার পাশে থাকব। ওই দিনের পর মহারাজ বদলে গেলেন। তিনি নিজে গেলেন প্রজাদের কাছে। আজ থেকে আর কেউ অনাহারে থাকবে না, কর থাকবে, কিন্তু গরিবদের সাহায্য করা হবে। হরিদাস, তুমি আজ থেকে রাজপরিবারের বন্ধু, তুমি এখন রাজ্যের জনসেবক। প্রজারা এই কথা শুনে খুব খুশি হল। তাদের মন থেকে ভয় সব দূর হয়ে গেল। তারা রাজামশাইয়ের এই সিদ্ধান্ত শুনে জোরে জোরে হাতের তালি দিল। গ্রামের সবার রাজার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে গেল। তারা বুঝল রাজামশাই বদলে গেছে। আবার আগের মতো রাজমহলে সভা বসেছে। হরিদাস একজন বৃদ্ধকে নিয়ে রাজসভায় মহারাজের কাছে কিছু আবেদন নিয়ে এসেছে। মহারাজ, আমরা সকল গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গ্রামে বাচ্চাদের পড়ার মতো একটাও স্কুল নেই। তাই আপনি যদি আমাদের গ্রামে একটা স্কুলের ব্যবস্থা করে দেন, তাহলে বাচ্চারা সবাই স্কুলে যাবে, মাস্টার মশাই আসবেন, আমাদের গ্রাম অনেকটা উন্নতির মুখ দেখবে। বাহ হরিদাস, এ তো খুব ভালো সিদ্ধান্ত। আমি মন্ত্রীকে বলে কাল থেকেই একটা স্কুল খোলার ব্যবস্থা করছি, কেমন? এই বলে মহারাজ হরিদাসের কথা অনুযায়ী গ্রামে একটা স্কুল তৈরি করে দিলেন। বাচ্চারা সবাই স্কুল যেতে লাগলো। গ্রাম খুশিতে ভরে গেল, আর হরিদাস সে হয়ে উঠল সাধারণ মানুষের নায়ক। এই গল্পতে আমরা বুঝলাম, যেখানে হৃদয় বড় সেখানে রাজত্বও বদলে যায়।